প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে হলে শ্বাসের ব্যায়াম করতেই হবে। কেন করতে হবে? শ্বাসের মাধ্যমে আমাদের বডিতে অক্সিজেন ঢোকে। আমাদের বডিতে একটা দুষ্ট জিনিস আছে যেটা আমাদের মৃত্যুর কারণ, হঠাৎ মৃত্যুর কারণ। সেই দুষ্ট জিনিসটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, টিজি, ট্রাইগ্লিসারাইড। এটার কারণেই এটা যদি আমাদের 3:1 এর উপরে হয়ে যায় তখন আপনার 200% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। 3:4 যখন হয়ে যাবে তখন 400% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। যখন এটা 5:1 হয়ে যাবে তখন 500% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে। এটা 1000 পর্যন্ত কারো কারো হয়। কিভাবে বেঁচে রয়েছে? হঠাৎ করে কলাপস হয়ে যাবে, বলতে পারে না। এই ট্রাইগ্লিসারাইডকে পৃথিবীতে এমন কোন মেডিসিন তৈরি হয়নি যেটা এই ট্রাইগ্লিসারাইড ভাঙতে পারবে। তাই বলে কি এটা ভাঙবে না? আপনাকে কোলেস্টেরল তথা ট্রাইগ্লিসারাইডের ওষুধ দিবে। এই ওষুধে কি হবে? বাতাস আসলে কি শুধু এই বটতলাতেই লাগবে না সব জায়গায় লাগবে? বাতাস সব জায়গাতেই লাগবে। জোয়ার আসলে কি শুধু নদী দিয়ে যাবে? তার যত শাখা প্রশাখা আছে, খাল বিল সব জায়গায় যাবে নাকি যাবে না? আপনি যখন কোলেস্টেরল ওষুধ খাবেন, আপনার টোটাল ব্রেনটা কোলেস্টেরল, আপনার মগজটা আছে না, টোটাল মগজটা কোলেস্টেরল, সেখান থেকে কমবে। আপনার যে 40 ট্রিলিয়ন সেল আছে প্রত্যেকটা সেল কোলেস্টেরল দ্বারা আবৃত, অর্থাৎ ফ্যাট দ্বারা আবৃত। ফ্যাট ছাড়া এগুলো থাকতে পারবে না, ফ্যাটের আবরণ দিয়ে এগুলো বেঁচে আছে। সেখান থেকে লস হবে। আপনার হাড় আছে না, হাড় থেকে লস হবে, আপনার দাঁত থেকে লস হবে, প্রত্যেকটা অংশ থেকে লস হবে কোলেস্টেরলের ওষুধ খেলে। যারা কোলেস্টেরলের ওষুধ খান কয়দিন পরে বলবেন কি, আমার দুর্বল লাগে, আমার কোনো কিছু মনে থাকে না, আমি কেমন কেমন করি। আমার চট্টগ্রামে এক বন্ধু আছে শিল্পপতি, উনি ইন্ডিয়া গেছেন 2 বার। 2 বার যাওয়ার পর ওনার কিছু কোলেস্টেরলের ওষুধ টষুধ দিয়েছে। এরপরে এখন ওনার কাছে খুবই খারাপ লাগতেছে। উনি প্রায় ভুলে যান এবং কোনো কিছু সহ্য করতে পারেন না, দুর্বল হয়ে যান, পড়ে যান। আমি তার রিপোর্টগুলি দেখলাম, অনেকগুলো পরীক্ষা করাইছে। দেখলাম তার ইউরিক অ্যাসিড বেশি, কোলেস্টেরলের অবস্থা ভালো না, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, কিন্তু ওগুলার কিছুই ওষুধ দেয়নি, দিয়েছে কোলেস্টেরল। এখনকার আমি তো ঘুরে পড়ি, আমি বলছি ঠিক আছে আপনি আর ঘুরে পড়বেন না, আপনি ওষুধ বন্ধ দিয়ে দেন। ওষুধ বন্ধই দিয়েছে। আমি কিছু টিপস দিছি, উনি পুরোপুরি পালন করতে পারেন, অনেক ব্যস্ত মানুষ তো পুরোপুরি পালন করতে পারেন না। তারপরে বলে যে আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। যাই হোক, ওই সমস্ত উদাহরণ আরেকটু পরে আসবে। ওই ট্রাইগ্লিসারাইডের কথা যেটা বলছিলাম, এই ট্রাইগ্লিসারাইড ভাঙতে পারবে একমাত্র শ্বাসের ব্যায়াম। আপনি যখন শ্বাসের ব্যায়াম করবেন, ট্রাইগ্লিসারাইডটা একটু বর্ণনা দিচ্ছি। কোলেস্টেরল যে রূপে জমা থাকে, আমাদের খাদ্য সামগ্রী জমা থাকলে ওটাকে আমরা বলি গুদাম। কি বলি? গুদাম। আর কোলেস্টেরল যে রূপে জমা থাকে তার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে আপনার ব্লাড ফ্লো কমে যাবে, হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনার মৃত্যু হয়ে যাবে। ব্রেনের, হার্টের আর্টারিতে বা পায়ে বা স্টমাকে বা গলায় বা মাথায় বা স্পন্ডিলাইটিসে যে কোনো জায়গায় অ্যাটাক হইতে পারে। হার্টে হইলে শুধু হার্ট অ্যাটাক হয়, কিন্তু সব জায়গায় অ্যাটাক হয়। পায়ে অ্যাটাক হয়, আপনি বলতে পারেন না, পায়ে অ্যাটাক হয়, পা কলাপস হয়ে যায়। খেয়ে দিয়ে শুচ্ছেন, মাছ, মাংস, ডিম, দাওয়াতে যাই না আমরা 3-4 প্রকারের মাংস খাই, নাকি খাই না? আমাদের প্রোটিন লাগবে 60 গ্রাম বা 70 গ্রাম, আমরা দেখা যায় 500 গ্রাম খেয়ে বসেছি। তখন আপনার স্টমাক কি করে? খুব জ্বালাপড়া করে, দেখবেন অনেক সময় পেটের ভিতরে জ্বালাপড়া করে, খুব বেশি পরিমাণে জ্বালাপড়া করে। লিভার যদি ওটাকে কনজিউম করতে না পারে তখন আপনার স্টমাকে স্ট্রোক হবে, আপনি মারা যাবেন। আপনারা গবেষণা করবেন, গুগলে সবকিছু আছে, গুগলে আপনারা সার্চ দিবেন, গুগল, এআই, এগুলাতে এআই আর্টিফিশিয়াল, ওইটাকে আমি খুব নির্ভরযোগ্য মনে করি না, তবে গুগল, উইকিপিডিয়া, এগুলা থেকে আপনারা তথ্য নিয়ে দেখবেন। ওগুলা তো হচ্ছে টিচারেরও টিচার। আমাদের টিচার কি শিখায় তার চেয়ে বেশি শিখায় ওগুলা। ওগুলা থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের
পার্টিকল, প্রত্যেকটা প্রোডাক্টের প্রপার্টিজ আপনি ওখান থেকে জেনে নিতে পারবেন। আমি যেগুলো বলি এগুলো আমার বানানোই নয়, এগুলো আমি গুগল থেকে, অনলাইন থেকে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, জাপানের ওশোনমির নাম তো শুনেছেন। জাপানের ওশোনমি 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। আর নোবেল প্রাইজ তো বোঝেন, পৃথিবীর সবচেয়ে বড় একটা প্রাইজ, অ্যালফ্রেড নোবেলের নামে এই প্রাইজটা হয়েছে। উনি 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। কি জন্য জানেন? ওনার থিওরিটা ছিল অটোফেজি। কি অটোফেজি? অটোফেজিটা কি? অটো মানে অটোফেজি, ফেজি শব্দের অর্থ হচ্ছে সেলফ, অর্থাৎ নিজে, নিজেকে খাওয়ার নামই হচ্ছে অটোফেজি, নিজেকে খাওয়া। নিজেকে খাওয়া বোঝেন? একটু ব্যাখ্যা করছি। আমরা যে খাবারটা খাচ্ছি, কোন কোন খাবার, যেমন আমরা ফল খাইলে এটা 1 ঘন্টার ভিতরে আমাদের হজম হয়ে যায়। আমরা সাদা ভাত টাত খাইলে এগুলো 2.5 ঘন্টার ভিতরে আমাদের হজম হয়ে যায়। আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি খাই, কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আমি একটু পরে বর্ণনা দিব এবং এটা আপনাদের খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আমরা খাই তাহলে ওইটা 5-6 ঘন্টা সময় লাগে। আমরা যদি গরুর মাংস বা ছাগল, ভেড়া ইত্যাদি মাংস খাই, ওটা আমাদের হজম হইতে অনেক সময় লাগে এবং ওটা 3 দিন পর্যন্ত আমাদের স্টমাকে থাকে, ইন্টেস্টাইনে থাকে 3 দিন। এটা সম্পূর্ণ রিল্যাক্স হতে 3 দিন সময় লাগে। এরপরে দেখেন, জাপানের ওশোনমি, ক্যালিফোর্নিয়া ও অটোফেজিটা আরেকটু বলছি। অটোফেজিটা হচ্ছে কি, আপনি যে খাবারগুলা খাচ্ছেন 12 ঘন্টা পরে আপনার ওই খাবারগুলো আপনার স্টমাকে আর থাকবে না, বজ্রটা চলে যাবে আপনার লার্জ ইন্টেস্টাইনে, অর্থাৎ বৃহদান্তে চলে যাবে, কোলনে, আর রসটা চলে যাবে আপনার ব্লাডে, যদি আপনার হজম হয়। কিন্তু হজম না হলে সেটা যাবে না, হজম না হলে সেটা যাবে না। তখন কি করবে? ওই 12 ঘন্টা পরে তখন আপনার বিভিন্ন কোষ আপনার কাছ থেকে খাবার চাইবে। কি চাইবে? খাবার চাইবে। খাবার কোথায় পাবে? আপনি তো খাবার দিচ্ছেন না। তখন লিভার কি করবে? আপনার কোষের বিভিন্ন সাইডে যে ফ্রি রেডিকেল গুলা তৈরি হয়ে আছে, যে কোলেস্টেরল গুলো তৈরি হয়ে আছে অতিরিক্ত, এগুলাকে টেনে সে খাদ্য বানাবে। খাদ্য বানায় ওইটাকে, এটাই হচ্ছে রিসাইকেল। এভাবে সে খাদ্য তৈরি করে আপনার বডিতে সাপ্লাই দিবে। এটার নামই হচ্ছে নিজেকে খাওয়া। অর্থাৎ আমি উপোস করে কোনো কিছু না খেয়ে আমি ফ্রি রেডিকেল গুলো আমার পরিষ্কার করলাম। অপর কথায় এটাকে বলি আমরা রোজা। আমরা 30 রোজা থাকি না? পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে রোজা। বলে তাহলে আমরা রোজা থেকে সুস্থ থাকতে পারি না কেন? সেটারও ব্যাখ্যা আছে। আপনি রোজা থেকে 2000 ক্যালোরি বার্ন করছেন। আপনি সন্ধ্যায় একটা জিলাপি খাচ্ছেন 400 ক্যালোরি। কত খাইছেন? 400 ক্যালোরি একটা জিলাপি। আপনি একটা বড়া খাচ্ছেন, একটা চপ খাচ্ছেন, একটা বেগুনি খাচ্ছেন, এখানে খাচ্ছেন 400, হয়ে গেলে 800। এরপরে ড্রিঙ্কস খাচ্ছেন, অর্থাৎ ওই যে শরবত যেটাকে আমরা বলি, বিভিন্ন ধরনের শরবত তৈরি করেন না? আর একটা চাতেও আপনার দুধ চিনি সহ একটা চাতেও 250-300 ক্যালোরি থাকে। এরকম করতে করতে আপনি দেখা যায় ইফতারেই আপনি 2500 ক্যালোরি খাইছেন, কিন্তু আপনি বারণ করছেন কত? 2000। খাইছেন কত? 2500। 500 ক্যালোরি বেশি ইনটেক করলেন না? 1 সপ্তাহ পরে, অর্থাৎ 3500 ক্যালোরিতে 1 পাউন্ড ওজন থাকে। যদি আপনি 3500 ক্যালোরি বেশি খান 1 সপ্তাহে, তাহলে 1 পাউন্ড ওজন বেড়ে যাবে। আর যদি আপনি 2000 থেকে কমাতে পারেন তাহলে আপনার ওজন কমে যাবে। ওজন কমার ফর্মুলাটা বুঝেছেন? আপনার ব্যায়ামে ওজন কমে না। আপনি যতই ব্যায়াম করবেন আপনার ওজন কমবে না। ব্যায়াম করলে আপনার নতুন করে ফ্যাট জমবে না, অর্থাৎ এখানে ব্লাড ফ্লো হবে, এখানে নতুন করে কোনো ফ্যাট জমতে দিবে না। কিন্তু আপনার ওজন কমাতে হলে ওই যেই প্রসেস বলছি, ওজন কমাতে হলে আপনাকে হয় অটোফেজি করতে হবে অথবা ক্যালোরি ইনটেক করতে হবে, ইনটেক কমাতে হবে। ক্যালোরি ইনটেক কমাতে হবে। যেমন আমি সকালবেলা যে নাস্তাটা খাবো এতে ক্যালোরি খুব কম থাকবে। একজন মানুষের বডিতে 36 গ্রাম সুগারের দরকার হয়। কত গ্রাম? আমরা যারা আছি একটু সিনিয়র পার্সন,
আমাদের 36 গ্রাম প্রোটিনের দরকার হয়। কত গ্রাম? 36 গ্রাম। 36 গ্রাম সুগার হচ্ছে আপনার 9 চামচ চিনি। কত? 9 চামচ চিনি। আপনি যদি পুরো 1 প্লেট সাদা ভাত খান, বর্তমানের সাদা ভাত বলছি আমি, এতেই আছে 10 চামচ চিনি। কত আছে? সারাদিনে আপনি হয়তো 20 চামচ, 30 চামচ, 40 চামচ চিনি খাইছেন। একটা জিনিস লক্ষ্য করেন, একজন লোকের, আপনি 2 জন লোকের সুগার মাপলেন, সুগার পরিমাপ করার ফলে দেখা গেল 2 জনেরই সুগার আছে 5.5। কত আছে? 5.5। এবার আপনি ফাস্টিং ইনসুলিন মাপেন, কারো দেখবেন কম আছে, কারো দেখবেন বেশি আছে। প্রথম 5.5 যে দেখা গেছে 2 ইউনিট ইনসুলিন উৎপাদন করছে আপনার প্যানক্রিয়াস, ওই 2 ইউনিটের ফলেই তার এটা 5.5 আছে। আর আরেকজনের দেখা গেছে 30 বা 40 ইউনিট উৎপাদন করা লাগছে তার এই 5.5 আনার জন্য। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? মানে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে একটা বিশেষ হরমোন তৈরি হয়, এটার নাম হচ্ছে ইনসুলিন। এটা না হইলে মানুষ বাঁচে না, এটা না হইলে মানুষ বাঁচে না। ওই ইনসুলিনটা ক্ষমতা আছে, সাপোজ এটা 20 ইউনিট উৎপাদন করবে, এর ক্ষমতা আছে। ওই ক্ষমতার বাইরেও আপনি যদি গরুকে মারেন সে আর একটু হাঁটবে, নাকি হাঁটবে না? আগেকার দিনে কৃতদাস আছে না, কৃতদাসদেরকে দেখা গেছে ছড়ি দিয়ে মারতো, তারা আর একটু কাজ বেশি করতে পারত। অর্থাৎ আপনাকে যখন পিটাবে তখন আপনি একটু করতে পারবেন। ওই পিটাইতে পিটাইতে 20-এর জায়গায় সে 40 পর্যন্ত উৎপাদন করে ফেলে। কারণ আপনি তো সুগার বেশি খেয়ে ফেলেছেন, ব্লাডে তো সুগার থাকতে দিবে না, এটা কোষে নিয়ে যাবে। কোষও একসময় কি করবে, এটা অ্যাবজর্ব করতে 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 আর পারবে না, তখন রেস্ট্রিক্টেড করে দিবে ইনসুলিনকে। কি করবে? ভাই তুমি আর এখানে প্রবেশ করতে পারবে না, আই হ্যাভ আনডান, আই হ্যাভ আনডান, তুমি আর এখানে প্রবেশ করতে পারবে না। তখন কি করে? তখনই আমাদের যখন ওখানে বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমাদের ডায়াবেটিস হওয়ার 10 বছর বা 20 বছর আগে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে, এটা আমরা জানি না। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের পরীক্ষা বাংলাদেশে নাই। আমি দেখলাম মাত্র কয়েক মাস আগে পপুলারে অ্যাড করছে, আমি নিজে করছি পপুলারে ইনসুলিন রেজিস্ট্যান্স, গত কোরবানির ঈদের আগে। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইডও পরীক্ষা করছি, আমার লিপিড প্রোফাইল করছি। মাশাআল্লাহ আমার লিপিড প্রোফাইল ছিল 101, ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল সবচেয়ে ভালো ছিল 70। এইচডিএল আমাদের হাইয়েস্ট হলো 60 আর কি, 60 থাকলে সবচেয়ে ভালো, কিন্তু আমার তার উপরে 10 আসে এইচডিএল। এইচডিএল হলো লিভার যত প্রোটেক্টিভ তার নাম হচ্ছে এইচডিএল। আপনার এইচডিএল যদি বেশি থাকে, আপনার বয়স 85 হলো, আপনার 25 বছরের অ্যাক্টিং গুলো আপনি করতে পারবেন, কাজগুলো আপনি করতে পারবেন। এটাই হচ্ছে ওই যে আমজাদ ভাই বলছিল বায়োলজিক্যাল এজ। আপনার ক্যালেন্ডার এজ আপনার 90, কিন্তু বায়োলজিক্যাল এজ আছে আপনার 25-এ। অর্থাৎ আপনার 25 বছর বয়সের মতো সবকিছু আপনি করতে পারতেছেন। এই বয়সকে মানুষ পিছাতে পারে এভাবে। আমি যে ট্রাইগ্লিসারাইডের কথা বলছিলাম, এই ট্রাইগ্লিসারাইড ভাঙতে পারবে একমাত্র অক্সিজেন। আমি যখন শ্বাসের ব্যায়াম করি, শ্বাসের ব্যায়াম করলে আমার ভিতরে কিছু অক্সিজেন প্রবেশ করে। এই অক্সিজেন ট্রাইগ্লিসারাইডের সাথে বিক্রিয়া করে। কার সাথে? কথা বলেন না। এই অক্সিজেনটা ট্রাইগ্লিসারাইডের সাথে বিক্রিয়া করে এটা 3টা ভাগে বিভক্ত হয়। একটা হয় হাইড্রোজেন, আরেকটা হয় কার্বন, আরেকটা হয় পানি। পানি আমাদের ঘাম এবং প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। আর আমরা যখন শ্বাস ফেলি, এটার সাথে আমাদের কার্বন এবং হাইড্রোজেনটা বেরিয়ে যায়। এভাবে ট্রাইগ্লিসারাইড ভাঙতে হয়। একটা লোক দুনিয়াতে কোনো মেডিসিন খাবে না, যদি সে শ্বাসের ব্যায়ামের উপরে থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে। একটা লোক বিছানায় পড়ে গেছে, তার কোনো গতি নাই, লড়তে পারে না, সে যদি নিয়মিত কিছু শ্বাসের ব্যায়াম করে, আল্লাহ তাকে সুস্থতা দান করবেন।